Shri, this is the second part of the chapter Is Matter Around Us Pure Chemistry? হ্যাঁ, তো আজকে আমরা যেটা টপিক নিয়ে এসেছি ওটা হচ্ছে সাসপেনশন, মানে রেস্ট পার্ট যতটা বাকি আছে ওটা আজকে আমরা ডিসকাস করে নেব। সবচেয়ে প্রথমে যেটা আজকে ডিসকাস করবো ওটা হচ্ছে সাসপেনশন। সাসপেনশনটা কি? সাসপেনশন যেহেতু আমরা মিক্সচার পড়েছি, তো সাসপেনশনটা হচ্ছে ইট ইজ অ্যান হেট্রোজেনিয়াস মিক্সচার। ঠিক আছে, হেট্রোজেনিয়াস মিক্সচার আমরা পড়েছি না, যেটা কম্পোনেন্টসগুলো আমরা ডিফারেন্সিয়েট করতে পারি উইথ দ্য নেকেড আইজ। তো সাসপেনশনটা অনেকটা ওরকমই। ইট ইজ আ হেট্রোজেনিয়াস মিক্সচার ইন উইচ সলিউট পার্টিকলস ডু নট ডিজলভ বাট রিমেইন সাসপেন্ডেড। ঠিক আছে, যেরকম এক্সাম্পল চক আর ওয়াটার। চকটা উপরে এরকম করে ভাসতে থাকবে, ঠিক আছে, দোজ আর দ্য সাসপেন্ডেড পার্টিকলস। ঠিক আছে, এক্সাম্পল দেখো, মিক্সচার অফ চক পাউডার বলেছি ইন ওয়াটার, মিক্সচার অফ স্যান্ড ইন ওয়াটার। ঠিক আছে, দিজ আর অল দ্য এক্সাম্পল অফ সাসপেনশন। আচ্ছা, কিছু প্রপার্টিস আছে সাসপেনশন যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আসে। ইট ইজ এ হেট্রোজেনিয়াস মিক্সচার। প্রথমত এটা হেট্রোজেনিয়াস। Its particles can be seen by naked eyes. Obviously, when it is heterogeneous, then you can differentiate the particles by your naked eyes. It is unstable. Why it is unstable? কেন কি, যখন আমরা ওই মিক্সচারটাকে যখন কিছুক্ষণ জন্য আনডিস্টার্ব রেখে দিই, তো দেখা যায় যে কিছু সাসপেন্ডেড পার্টিকেলসগুলো উপরে ভাসতে থাকে। ইয়া তো এটার ক্ষেত্রে কী হয়, যে স্যান্ড ইন ওয়াটার ক্ষেত্রে কী হয়, যে কিছুক্ষণ পরে স্যান্ডটা নিচে সেটেল ডাউন হয়ে যায়। তাতে কি হচ্ছে, ওরা কিন্তু জলের মধ্যে মিশে যাচ্ছে না, তাই না? জলের মধ্যে থ্রু আউট দ্য কম্পোনেন্টস কিন্তু মিশছে না, ইয়া তো ভাসছে ইয়া তো নিচে সেটেল ডাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার জন্য এটাকে কিন্তু আনস্টেবল বলা হয়। ঠিক আছে, মানে আরেকটু যদি প্রসার করে বলি, যদি ইংলিশে বলতে হয়, এটা দ্য সলিবল পার্টিকেলস সেটেল ডাউন ওয়েন সাসপেনশন ইজ লেফট আনডিস্টার্বড। হ্যাঁ, অথবা দে ক্যান বি সেপারেটেড বাই দ্য প্রসেস অফ ফিল্টারেশন। ঠিক আছে, তার জন্য এটাকে আনস্টেবল বলা হচ্ছে। মানে যেই মিক্সচারটাকে তুমি ফিল্টারেশন হিসাবে যদি তুমি আলাদা করতে পারো, হ্যাঁ, ওটাকেও আনস্টেবল বলা যায়। ঠিক আছে, আর যেটাকে ফিল্টারেশন মাধ্যমে করা যায় না ওটা কিন্তু স্টেবল। ঠিক আছে, আচ্ছা, ইটস পার্টিকেল স্ক্যাটার বিম অফ লাইট পাসিং থ্রু ইট অ্যান্ড মেক্স ইটস পাথ ভিজিবল। মানে তুমি যদি মিক্সচারের অবস্থা, মানে ধরো চক ওয়াটার যদি তুমি মিশে আছে, ওটা দিয়ে যদি তুমি টর্চ লাইট দিয়ে যদি তুমি লাইটটা পাস করাও, তো তুমি দেখবে বিম অফ লাইটটা কিন্তু স্ক্যাটার হয়ে যায়। ঠিক আছে, আর কোন দিকে আর লাইটটা কোন দিকে যাচ্ছে এই রেটাও তুমি কিন্তু অবজার্ভ করতে পারবে। ঠিক আছে, কিন্তু এই স্যান্ড ইন ওয়াটারে যতক্ষণ স্যান্ডটা জলের মধ্যে যতক্ষণ আছে মিশে, হ্যাঁ, অতক্ষণের মধ্যেই তুমি যদি লাইটটা দাও, তাহলেই কিন্তু লাইটটা স্ক্যাটার হবে। কিন্তু ওয়ান্স দ্য স্যান্ড ইজ সেটেল ডাউন, নিচে যদি যখন সেটেল ডাউন হয়ে যাবে, তখন কিন্তু ওই লাইটটা স্ক্যাটার করবে না এটার ক্ষেত্রে। ঠিক আছে, তার মানে স্যান্ডটা যতক্ষণ জলের মধ্যে ঘুরে আছে, ওই অবস্থায় যদি তুমি জলের মধ্যে যদি লাইটটা দাও, তাহলে কিন্তু লাইটটা স্ক্যাটার হবে বা তুমি পার্টটা দেখতে পারবে। কিছুক্ষণ পরে যখন সাইনটা সেটেল ডাউন হয়ে যাবে নিচে, এরপরে যদি তুমি টর্চ লাইটটা দাও, তখন কিন্তু তুমি দেখতে পাবে না লাইটটার, মানে লাইট তখন স্ক্যাটার হবে না। ঠিক আছে, এটা একটা কন্ডিশন আছে। তো দিস ইজ অল অ্যাবাউট সাসপেনশন। এখন আমরা যাব কোলয়েডাল সলিউশন। কোলয়েডাল সলিউশন হচ্ছে দেখতে হোমোজিনিয়াস, কিন্তু আসলে ওটা হেটেরোজিনিয়াস। ঠিক আছে, মানে সলিউশন অ্যাপিয়ার্স টু বি হোমোজিনিয়াস বাট অ্যাকচুয়ালি ইট ইজ হেটেরোজিনিয়াস। কীভাবে ওটা আমরা বলবো। আরও কিছু বিষয় যেটি জেনে নেব, ওটা হচ্ছে পার্টিকেলস ক্যানট বি সিন বাই নেকেড আইজ। এটা কিন্তু তুমি দেখে বলতে পারবে না, যেরকম আগের সাসপেনশনের ক্ষেত্রে তুমি দেখেই বলে দিতে পারছো যে এর মধ্যে কী কী কম্পোনেন্টস আছে। এটাকে দেখে বলা যায় না, তার জন্য এটাকে হোমোজিনিয়াস অ্যাপিয়ার হয়, এটা হোমোজিনিয়াস অ্যাপিয়ার হয়, কিন্তু এটা হেটেরোজিনিয়াস। দ্য কোলয়েডস আর কোয়াইট স্টেবল। কেন স্টেবল? কেন কি তুমি যদি কোলয়েডাল সলিউশনকে কিছুজন আনডিস্টার্বও যদি রেখে দাও, তাহলেও এটার মধ্যে অবজার্ভ করা এরকম কিছুই হয় না যে কম্পোনেন্টসগুলো নিচে সেটেল ডাউন হয়ে যাচ্ছে বা উপরে ভাসছে, এরকম কোনো কিছুই হয় না। তার জন্য এটাকে কিন্তু আমরা স্টেবল বলছি। বা এটা তুমি ফিল্টার করেও কিন্তু আলাদা করতে পারবে না, তাই না? আমরা স্টেবলে বলেছিলাম না, ফিল্টারেশন করে এটা আলাদা করে যাবে, কিন্তু পার্টিকেলস কেন মানে যত পুরো সলিউশন যেটা আছে ওটা তুমি যদি ফিল্টার পেপার দাও, তো পুরো সলিউশনটাই কিন্তু ফিল্টার পেপার দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কোলয়েড ক্যানট বি সেপারেটেড বাই ফিল্টারেশন। ঠিক আছে, ইট ইজ অলসো স্ক্যাটার এ বিম অফ লাইট। এটার মধ্যেও কিন্তু যখন তুমি লাইট দেবে, ওটা দেখা যায় যে লাইটটাও স্ক্যাটার হয়ে যায়, তার মানে এটার মধ্যেও কিন্তু হচ্ছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরও কিছু প্রপার্টিজ যেটা আছে ডিসকাস করতে গেলে, ওটা হচ্ছে কম্পোনেন্টস অফ কোলয়েড। ঠিক আছে, মানে কোলয়েডের মধ্যে কী কী কম্পোনেন্টস আছে, একটা হচ্ছে ডিসপার্স ফেজ, একটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম। তো ডিসপার্স ফেজটা কি?
কিছু সলিউট থাকে, হ্যাঁ, দ্য সলিউট লাইক কম্পোনেন্টস অর দ্য ডিসপার্স পার্টিকেলস ইন দ্য কোলয়েড ফর্ম দ্য ডিসপার্স ফেজ। মানে কিছু কিছু মানে কোলয়েডে এটাকে সলিউট ধরে নেবে, এটাকে সলভেন্ট ধরে নেবে, ঠিক আছে। তো ডিসপার্স ফেজে যেটা মিশে আর কি, ঠিক আছে, উইচ ডিসপার্স মানে পুরো কম্পোনেন্টসের মধ্যে ডিসপার্স হয়ে থাকে। আর দ্য কম্পোনেন্টস ইন উইচ দ্য ডিসপার্সড ফেজ ইজ সাসপেন্ডেড, দ্যাট ইজ দ্য সলভেন্ট, এটাকে আমরা ডিসপারশন মিডিয়াম বলি। মানে চক না, মানে ধরে নাও সল্ট অ্যান্ড ওয়াটার, তো সল্টটা হয়ে গেল ডিসপার্স ফেজ আর ডিসপারশন মিডিয়ামটা হয়ে গেল জল, কিছু এরকম ব্যাপার, ঠিক আছে। এখন দেখো এখানে এক্সাম্পল, কিন্তু সল্ট ওয়াটার ইজ নট এ কোলয়েডাল সলিউশন, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে দেখো ফোম আর জেল আমি দিয়েছি। তো ফোম যে ডিসপার্স ফেজ মিডিয়ামটা যেটা আছে, যেটা মেশে, হ্যাঁ, ওটা হচ্ছে গ্যাস। কোনটার মধ্যে মিশছে? লিকুইডে, মানে লিকুইডের মধ্যে যে গ্যাসটা মিশে যাচ্ছে আর ফোম তৈরি করছে, ওটাকে কিন্তু আমরা কম্পোনেন্টস অফ কোলাইড বলবো, ঠিক আছে। জেলের মধ্যে কী হচ্ছে? ডিসপারশন মিডিয়ামটা কি? লিকুইড। আর যেটার মধ্যে জল মিশছে ডিসপারশন এটা ডিসপারশন মিডিয়াম হবে, ঠিক আছে। জেলের মধ্যে যে ডিসপারশন ফেজটা আছে ওটা হচ্ছে লিকুইড, এটা ডিসপারশন ফেজ, ঠিক আছে। ডিসপারশন ফেজ আর এটা ডিসপারশন মিডিয়াম, ঠিক আছে। আর এটাও কিন্তু ফেজ, এটা লিখতে ভুল হয়ে গেছে, আর এটাও মিডিয়াম, ওকে। তো ফোমের মধ্যে ডিসপারশন ফেজ যেটা মেশে ওটা হচ্ছে গ্যাস, যেটার মধ্যে মেশে ওটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম। ঠিক ওইভাবে ডিসপারশন ফেজটা কি? লিকুইড। কার মধ্যে মিশছে? এটা সলিডের মধ্যে মিশছে, ঠিক আছে। তো ডিসপারশন মিডিয়ামটা হচ্ছে সলিড, আর ডিসপারশন ফেজটা হচ্ছে লিকুইড, ঠিক আছে। তো জেলটা একটু উল্টো হয়ে গেল, তাই না? তো এটাও কিন্তু মনে রাখতে হবে, কম্পোনেন্টস অফ কোলয়েড কত রকম হয়, ডিসপার্সড ফেজ হয়, ডিসপারশন মিডিয়াম হয়। তো এই ফোম, জেল, অথবা আর একটা আছে ধরো ইমালশন, হ্যাঁ, ইমালশনের মধ্যে কিন্তু দু রকম লিকুইড ইউজ করা হয়, এটা বেশিরভাগ কালার্সের ক্ষেত্রে ইউজ হয়, বা ফেস ক্রিম আসে, বা কাফ সিরাপ থাকে, এগুলো সব একরকম কিন্তু ইমালশন। হ্যাঁ, বা মিল্ক ইজ অলসো ভেরি গুড এক্সাম্পল। তো দুটো লিকুইড থাকে আর কি, ঠিক আছে। মিল্কের মধ্যে তো ক্রিম থাকে, ওকে। তো these are some of the examples of components of colloid. I hope that you have understood suspension and colloidal solution. Now let's move on to the next level. The next লেভেলটা হচ্ছে সেপারেশন অফ কম্পোনেন্টস অফ আ মিক্সচার, ঠিক আছে। এখন আমরা মিক্সচার, অনেক রকম মিক্সচার আছে, ওদেরকে আলাদা করার পদ্ধতিগুলো আমরা শিখব। তো এরকম 8টা রকম এরকম তোমাদের সিলেবাসে প্রসেস দিয়েছে: এভাপোরেশন, সেন্ট্রিফিউগেশন, ডিকান্টেশন, সেপারেটিং ফানেল, সাবলিমেশন, ক্রোমাটোগ্রাফি, হ্যাঁ, ডিস্টিলেশন আবার দু রকম, সিম্পল অ্যান্ড ফ্র্যাকশনাল, আর ক্রিস্টালাইজেশন, ঠিক আছে। তো এরকম আমাদের এখন এই সেপারেশনটা করতে হচ্ছেই বা কেন, তাই না? তো এটা মধ্যে কারণটা হচ্ছে যে অনেকগুলো ন্যাচারাল সাবস্টেন্স আছে যারা কেমিক্যালি পিওর হয় না, ঠিক আছে। আর তার জন্য কি হয় যে ওই কম্পোনেন্টসগুলোকে মিক্সচার থেকে আলাদা করতে গেলে, হ্যাঁ, তখন আমাদের নানান রকম পদ্ধতি ইউজ করতে হয়। কিন্তু সবার জন্য কিন্তু আলাদা আলাদা মেথড, মানে সব মিক্সচারের জন্য কিন্তু তুমি একটা কোনো চুজ করে নিলে তা হবে না। তার মানে the selection of the method depends upon the nature of component present in the mixture. This you have to remember. That is, whatever the method you have to select, it entirely depend upon the nature of component. মানে কী কম্পোনেন্ট মিক্স আছে ওটার উপরে নির্ভর করেই কিন্তু তোমাকে মেথডটা চুজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এক একটা মেথড শিখবো, মানে কোন মেথডটা পার্টিকুলারলি কোন জিনিসের জন্য ইউজ করতে হবে, কোন মিক্সচারের জন্য আমরা ইউজ করি, ওটাই আমরা একটা একটা করে করে শিখব। দ্য ফার্স্ট ওয়ান ইজ এভাপোরেশন। এভাপোরেশন হচ্ছে নর্মালি সলিড আর লিকুইড যখন মিক্স থাকে, ঠিক আছে। এখানে কি লিখেছি দেখো, সেপারেট আ ভলাটাইল কম্পোনেন্ট ফ্রম আ নন ভলাটাইল কম্পোনেন্ট, ঠিক আছে। তো দু রকম ধরো মিক্সচার আছে, একটা ভলাটাইল যেটা সলভেন্টটাকে ভলাটাইল কম্পোনেন্ট বলছি, আর ফ্রম এ নন ভলাটাইল যেটা সলিউট, যেটা মিক্স করছি অফ এ মিক্সচার, ঠিক আছে। তো তখন জল, হ্যাঁ, জলটা হয়ে গেল ভলাটাইল কম্পোনেন্ট, আর নন ভলাটাইল যেটা আমরা সলিডটা মিশাচ্ছি, তাই না। যেটা ধরো একটা এক্সাম্পল, সল্ট আর ওয়াটার। তো ওয়াটারটা হচ্ছে ভলাটাইল কম্পোনেন্ট, কেন কি ওটা হিটে আসলে ওটা কী হয়, খুব তাড়াতাড়ি ভেপারাইজড হয়ে যায়, যেটা সল্টের ক্ষেত্রে হয় না, তার জন্য ওটাকে নন ভলাটাইল কম্পোনেন্ট বলে। আর ওটা আস্তে 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 জলটা যখন শুকিয়ে যায় তখন আমরা দেখি যে ওই ভেসেলটার মধ্যে কিন্তু ওই সুগারটা রয়ে যায়, মানে লিভস বিহাইন্ড, ঠিক আছে। তার জন্য ওটা নন ভলাটাইল হয়ে গেল, একটা ভলাটাইল হয়ে গেল উইচ ভেপারাইজেস,
অ্যান্ড মুভস আউট। ঠিক আছে, তো এভাপোরেশন কিছু এমন একটা পদ্ধতি যেখানে সলিড আর লিকুইড থাকবে, যেটার মধ্যে একটা ভলেটাইল হবে আর একটা মধ্যে নন ভলেটাইল হবে, তখনই আমরা এই এভাপোরেশন প্রসেসটা ইউজ করব। আবার কিছু কিছু কিন্তু এরকমও মেথড আছে, তুমি ধরো মিক্সচার আছে যেগুলো হ্যান্ড পিকিং হয়, মানে ফিজিক্যালি আমরা কিন্তু আলাদা করতে পারি, তাই না? যেরকম হ্যান্ড পিকিং আছে, আবার ওই যে সিভিং আছে, ফিল্টারেশন আছে, ওগুলো আমি আর লিখিনি কেন, ঠিক আছে? ওগুলো বাই ফিজিক্যালি তুমি কিন্তু ওটা আলাদা করতেই পারো। সেন্ট্রিফিউগেশনটা কি? সেন্ট্রিফিউগেশনটা এমন একটা পদ্ধতি যেখানে সলিড আর লিকুইড, এখানেও সলিড আর লিকুইড, কিন্তু মোস্টলি এই সেন্ট্রিফিউগেশনটা আমরা মিল্ক থেকে ক্রিমটা বার করতে হেল্প করি, তাই না? এই সেন্ট্রিফিউগেশনটা, তো ক্রিম একটা সলিড পদ্ধতি বলতে পারো, হ্যাঁ, আর লিকুইডটা হচ্ছে দুধ, মানে ওই যে দুধ, ক্রিম ছাড়া দুধটাকে আমরা লিকুইড বলছি। তো এখানে কি বলছে দেখো, এই সেন্ট্রিফিকেশনটা তুমি কখন নেবে? যখন কম্পোনেন্টস ডিফার্স ইন ডেন্সিটিস, ঠিক আছে, মানে এমন দুটো জিনিস মিশে আছে যাদের ডেন্সিটির মধ্যে কিন্তু ফরক আছে, ঠিক আছে, ওটা আগে তোমাকে জেনে নিতে হবে। নাম্বার টু, মিক্সচার ইজ অ্যাজিটেটেড। অ্যাজিটেটেড মানে হচ্ছে খুব র্যাপিডলি ওটাকে স্পিন করা, তার ওটাকে অ্যাজিটেটেড বলা হয়। লাইটার পার্টি তাৎক্ষণিক কী হবে, তুমি যদি খুব জোরে জোরে জিনিসটাকে ঘোরাও, হ্যাঁ, তাহলে লাইটার পার্টিকেলসগুলো কী হবে, উপরে চলে আসবে, আর হেভিয়ারটা নিচে সেটেল ডাউন হয়ে থাকবে, ঠিক আছে? যেটার মধ্যে তুমি স্পিন করবে, মানে যেটার মধ্যে স্পিন করা হয়, ওটাকে কিন্তু সেন্ট্রিফিউগ বলা হয়, ঠিক আছে? এটা একটা ডিভাইস। আচ্ছা, এখানে কোন এক্সাম্পলটা সবচেয়ে বেশি আমরা সেন্ট্রিফিকেশনের ক্ষেত্রে ইউজ হয়, ওটা হচ্ছে ক্রিম ফ্রম মিল্ক, মানে মিল্ক থেকে যখন ক্রিম বের করতে হয় তখন আমরা এই প্রসেসটা ইউজ করি আর ওই ডিভাইসটা ইউজ করি। তার মানে ওই ডিভাইসটার মধ্যে যদি আমরা ক্রিমটা ঢেলে দিই আর ওটাকে যদি অ্যাজিটেড মানে খুব র্যাপিডলি স্পিন করি, তো তুমি দেখবে একটা সময় পরে ক্রিমটা উপরে চলে আসবে, আর যেটা হেভিয়ার লিকুইডটা যেটা আছে ওটা নিচে সেটেল ডাউন হয়ে বসে থাকে, ঠিক আছে? এটা তো মিষ্টি দোকানেও খুব হয়, কিন্তু ওইখানে এত জোরে জোরে করা হয় না, আস্তে আস্তে কন্টিনিউয়াসলি ঘোরানো হয়, তাতে তুমি দেখবে আস্তে আস্তে ক্রিমটা বের হয়ে আসে। দ্য নেক্সট ইজ ডিকান্টেশন। ডিকান্টেশন হচ্ছে সলিড আর লিকুইড। তাহলে এই যে প্রসেসটা, এটা কখন ইউজ করব? যদি কোনো একটা মিক্সচারের মধ্যে যদি আবার ডেন্সিটি যদি ফরক হয়, ডেন্সিটি এবার কী হচ্ছে বলো তো, এটা হেটেরোজিনিয়াস মিক্সচার হতে হয় সাধারণত, হ্যাঁ, এখানে ডিকান্টেশন ইউজ হবে, মানে কোনো একটা এমন একটা জিনিস যেটা মানে সাসপেনশন ব্যাপারটা নেই, হ্যাঁ, যেরকম স্যান্ড অ্যান্ড ওয়াটার, ঠিক আছে? স্যান্ড অ্যান্ড ওয়াটারে কী হচ্ছে, তুমি যদি কিছুক্ষণ জলটাকে আনডিস্টার্ব রেখে দাও, তুমি দেখবে স্যান্ডটা নিচে সেটেল ডাউন হয়ে যায়, জলটা উপরে চলে আসে, ঠিক আছে? তো ওইভাবে তুমি আস্তে আস্তে করে জলটা আলাদা করে নিলে, এইভাবে তুমি কিন্তু জলটা আর যেটা আনডিজলভ পার্টিকেল যেটা আছে ওটাকে তুমি আলাদা করে নিলে। তো এই প্রসেসটাকে আমরা ডিকান্টেশন বলি, মানে একটা আনডিজলভ সলিড যখন লিকুইডে থাকে, আনডিজলভ সলিড, তখন আমরা এই প্রসেসটাকে সাধারণত ইউজ করব। নেক্সট হচ্ছে সেপারেটিং ফানেল। সেপারেটিং ফানেল হচ্ছে মিক্সচার অফ টু ইমমিসিবল লিকুইড। না, হোয়াট ইজ ইমমিসিবল লিকুইড? এরকম অনেক লিকুইডই আছে, যখন একটার মধ্যে আরেকটা যখন আমরা ঢালি তখন ওরা মিক্স হয় না। কোনো একটা লিকুইড উপরে থাকে, কোনো একটা লিকুইড নিচে থাকে। যেটা উপরে থাকে ওর ডেন্সিটিটা কম হয় কম্পেয়ার টু দ্য লোয়ার লিকুইড, ঠিক আছে? তো ওগুলোকে সাধারণত দেখো আলাদা করার জন্য আমরা একটা ডিভাইস ইউজ করি, ওটা হচ্ছে সেপারেটিং ফানেল। সেপারেটিং ফানেলটা অনেকটা এরকম করে দেখায়। এখানে তুমি দুটো লিকুইডকে দিয়ে দিলে, দেখবে যে ধরো একটা এক্সাম্পল আমি কেরোসিন আর ওয়াটার যদি নেই, তাহলে জলটা দেখবে সবসময় নিচে থাকবে আর কেরোসিনটা উপরে। কেন কেরোসিনের ডেন্সিটিটা জল থেকে কম বলে ওটা উপরে ভাসবে, ঠিক আছে? এখন এখানে একটা স্টপার থাকে, এই স্টপারটা তুমি অল্প করে যদি খুলে দাও তাহলে জলটা কী হবে, আস্তে আস্তে পড়তে থাকবে, ঠিক আছে, আর এখানে জমা হবে। যেই এই লেভেলটা এখানে আস্তে 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 এখানে চলে আসবে, তখন তুমি স্টপারটা বন্ধ করে দেবে। এইভাবে কী হবে, কেরোসিন আর জলটাকে তুমি আলাদা করে দাও। কেন কি, দিজ আর ইমমিসিবল লিকুইড, এটা এই লিকুইডটা একজনের সঙ্গে মিক্স হয় না, তখন আমরা এই প্রসেসটা ইউজ করতে পারি, ঠিক আছে? দ্যাট ইজ দিস প্রসেস ইজ ইউজড ফর টু সেপারেট দ্য মিক্সচার অফ টু ইমমিসিবল লিকুইড। ওকে, নাও লেটস মুভ অন টু সাবলিমেশন। সাবলিমেশন কি? এটা ইউজ করা হয় টু সেপারেট সাবলিমেবল ভোলাটাইল কম্পোনেন্টস ফ্রম এ নন সাবলিমেবল ভোলাটাইল কম্পোনেন্টস। এখন দেখো সাবলিমেশনটা কি, সাবলাইম একটা শব্দ আছে, সাবলাইম থেকে সাবলিমেশন। তো সাবলাইম পার্টিকেলগুলো কি, আমরা জানি সাবলিমেশনে কি হয়, কোনো একটা ধাতুকে মানে একটা সলিডে, কিছু কিছু রকম সলিড আছে যেগুলো তুমি হিট করলে ওরা লিকুইড স্টেটটা অ্যাটেন্ড না করেই কিন্তু ডাইরেক্ট গ্যাসের মধ্যে পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? তো ওগুলোকে আমরা কি বলবো, সাবলাইম পার্টিকেলস, ইজন্ট ইট? তো ধরো এই সাবলিমেশনটা আমরা তখন ইউজ করব যখন দুটো জিনিসের মধ্যে কোনো একটা সাবলাইম পার্টিকেল আছে, তার মানে হিট করলে ওটা সঙ্গে সঙ্গে গ্যাসের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে?
আর আরেকটা নন সাবলিমিনাল ভলাটাইল হবে, যেটা হিট রিসিভ করার পরে গ্যাসের মধ্যে পরিবর্তন হয় না। তো আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, সল্ট অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে অনেক এক্সাম্পল আছে, দেখুন সাবলাইম পার্টিকেলসের মধ্যে আমি অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েছি, তুমি ক্যাম্ফারও নিতে পারো, ন্যাপথেলিন নিতে পারো, আয়োডিন নিতে পারে, অ্যান্থ্রাসিন নিতে পারো, ঠিক আছে। তার মানে এই সাবলিমেশন প্রসেসটা মেনলি ইউজ হয় টু সেপারেট দ্য মিক্সচার দ্যাট কন্টেইনস আস সাবলিমেবল ভলাটাইল কম্পোনেন্টস ফ্রম এ নন সাবলিমেবল ইম্পিউরিটি, এটাই বুঝে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা করছে কাম করে, তুমি দেখো এটা একটা চায়না ডিশ, ঠিক আছে। এই চায়না ডিশের মধ্যে মিক্সচার অফ সল্ট অ্যান্ড ওয়াটারটা নেওয়া হয়েছে, নিচের থেকে হিট করছি। হিট করাতে কি হচ্ছে, যে অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা আছে ওটা হিটটা রিসিভ করার পরে কী হচ্ছে, সঙ্গে সঙ্গে গ্যাসের মধ্যে পরিবর্তন হয়েছে, আর গ্যাসের মধ্যে পরিবর্তন হয়ে এই যে ফানেলটা যেটা আছে উল্টো করে, যেটা আমি চায়না ডিশের মধ্যে রেখেছি, ঠিক আছে, এখানে সাইডে সাইডে জমা হয়ে যাচ্ছে। আর যখন এটা ঠান্ডা করা হয় তখন ওটা কি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইডটা আবার নিজের আপনার থেকেই কিন্তু পড়ে যায়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তুমি সাবলিমেশনের মাধ্যমে তুমি মিক্সচার অফ নন সাবলিমেবল আর সাবলিমেবল ভলাটাইল সাবস্টেন্সকে আলাদা করেই নিতে পারো, ঠিক আছে। তার মানে তোমাকে আগের থেকে এটা জেনে নিতে হবে যে কোনটা সাবলিমেবল আর কোনটা নন সাবলিমেবল, তাহলেই কিন্তু তুমি এই প্রসেসটা জানতে হবে। তার মানে খালি একটু নলেজ, প্রি নলেজটা থাকা একটু ভালো। যদি ক্যারেক্টারিস্টিক অফ দ্য পার্টিকেলস যদি জানা থাকে, তাহলে আমরা সেপারেশন প্রসিজারটাও ইজিলিভাবে চুজ করতে পারি, ঠিক আছে। নেক্সট, ক্রোমোটোগ্রাফি। ক্রোমোটোগ্রাফি তো ইজ এ সেপারেশন অফ টু কালার্স অফ এ ডাই। তো ক্রোমোটোগ্রাফি ইজ এ ভেরি মেনলি ইউজ করা হয় টু সেপারেট দ্য কালার্স, ঠিক আছে। মানে এটা সবচেয়ে আগে ইউজ হয়েছে, মানে সবচেয়ে প্রথমে ইউজ হয়েছিল সেপারেশন অফ কালার সাবস্টেন্স ফাউন্ড ইন প্লান্ট। মানে প্লান্টসেও তো অনেক রকম কালার্স হয়, ওই কালার্সগুলোকে মানে আলাদা করার জন্য, মানে এক্সট্র্যাক্ট করার জন্য কিন্তু ওই ক্রোমোটোগ্রাফি ইউজ হয়েছিল। কিন্তু সাধারণত আজকাল যেগুলো আমরা ইউজ করি ওগুলো হচ্ছে, ধরো ব্লাড থেকে ড্রাগ বার করা, বা ডাই কালার্স, নানান রকম ডাই থাকে না কালার্সে, ওগুলোকে আলাদা আলাদা করা, বা ইঙ্ক, যেটা আমরা খুব ভালো বুঝি, ব্ল্যাক ইঙ্ক বা ব্লু ইঙ্ক, হ্যাঁ, থেকে ওই যে ইঙ্কটাকে আলাদা করা, হ্যাঁ, কারণ ওটার মধ্যে তো একটু জল পরিমাণও থাকে, তো ওটা থেকে ইঙ্কটাকে কীভাবে আলাদা করি, তো এটা হচ্ছে ক্রোমোটোগ্রাফি, দ্যাট ইজ দ্য সেপারেশন অফ টু কালার্স অফ আ ডাই। এখন যেটা হচ্ছে ডিস্টিলেশন। ডিস্টিলেশন মেনলি হয় মিসিসিপি লিকুইডের ক্ষেত্রে। একটু আগে আমরা একটা এক্সাম্পল পড়েছিলাম সেপারেটিং ফানেলে, যেখানে দুটো লিকুইড ইমমিসিসিবল ছিল, মানে দুজন দুজনের সঙ্গে মেশে না। কিন্তু এরকম অনেক লিকুইড আছে যেগুলো মিশে থাকে নিজের সঙ্গে, ঠিক আছে। তো ওইসবের জন্য আমরা কিন্তু ডিস্টিলেশন প্রসেস ইউজ করি। ডিস্টিলেশন প্রসেস কিন্তু দু রকম আছে, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে ফ্র্যাকশনাল। সিম্পল ডিস্টিলেশনে কী হয় আগে জেনে নেব, তারপরে ফ্র্যাকশনালটা বুঝবো। সিম্পল ডিস্টিলেশনে কী হয়, অনলি টু কম্পোনেন্টস ক্যান বি সেপারেটেড, মাস্ট, এটা মনে রাখবে। সিম্পল ডিস্টিলেশনে খালি দুটো কম্পোনেন্টসকে খালি কিন্তু আলাদা করা যায়। আচ্ছা, এই কনস্টিটিউয়েন্ট যেটা দুটো থাকবে ওটার মধ্যে টেম্পারেচার ডিফারেন্সটা, মানে বয়লিং পয়েন্টের ডিফারেন্সটা কিন্তু অ্যাটলিস্ট মোর দ্যান 25 ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত। মানে তোমার দুটো যে লিকুইড মিক্স আছে, হ্যাঁ, ওই দুটো লিকুইডের যে টেম্পারেচার আলাদা আলাদা টেম্পারেচার আছে, মানে ধরো একটা 60 আছে, একটা ধরো 100 আছে, তাহলে ওদের মধ্যে তফাৎ কত, 40, তাহলে মোর দ্যান 25, বুঝতে পারলে তো। তার মানে দুটো যে লিকুইড মিক্স আছে ওদের বয়লিং পয়েন্টটা কিন্তু, বয়লিং পয়েন্টের ডিফারেন্সটা মোর দ্যান 25 ডিগ্রি সেলসিয়াস হতে হবে, নইলে কিন্তু তুমি সিম্পল ডিস্টিলেশন প্রসেসটা নিতে পারবে না, তখন তোমাকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে চলে যেতে হবে, ঠিক আছে। তাহলে তোমার কাছে যেটা উল্লেখ থাকে যে সেপারেট দিস টু ইমমিসিসিবল লিকুইড হুইজ বয়লিং পয়েন্ট ইজ দিস অ্যান্ড আনাদার বয়লিং পয়েন্ট ইজ দিস, তখন তুমি দেখে নেবে যে এদের বয়লিং পয়েন্টের ডিফারেন্সটা কত আছে, ওটা ডিফারেন্সটা বুঝেও কিন্তু তুমি ডিস্টিলেশন প্রসেসটা তুমি ডিসাইড করতে পারবে whether you have to go for simple distillation or you have to go for fractional distillation, ঠিক আছে। আমি এখন যেই মিক্সচারটা যেটা ইউজ করছি ওটা হচ্ছে অ্যাসিটোন অ্যান্ড ওয়াটার, ঠিক আছে। তো অ্যাসিটোন অ্যান্ড ওয়াটারের মধ্যে যে বয়লিং পয়েন্টের যে ডিফারেন্সটা আছে, ইট ইজ মোর দ্যান 25 ডিগ্রি সেলসিয়াস, এটা আমি তোমাকে বলে দেবো একটু পরে। আচ্ছা, এই ফ্র্যাকশনাল সিম্পল ডিস্টিলেশনের মধ্যে তিনটে ডিভাইস ইউজ হয়, সাধারণত তিনটে থেকে বেশি ইউজ হয়, কিন্তু এখানে তিনটে মেইন। একটা হচ্ছে ডিস্টিলেশন ফ্লাক্স, এই যে এটাকে ডিস্টিলেশন ফ্লাক্স বলা হয়, কনডেন্সার, এটাকে কনডেন্সার বলা হয়, আর যেটা রিসিভ, মানে এখানে রিসিভ হচ্ছে, এই তিনটে জিনিস নিয়েই কিন্তু আমরা সিম্পল ডিস্টিলেশন করি, ঠিক আছে। এখন তুমি দেখো হচ্ছেটা কি, এই যে ফ্লাক্সটা যেটা আছে ডিস্টিলেশন ফ্লাক্স, এটার মধ্যে আমরা মিক্সচার নিয়েছি কি, অ্যাসিটোন আর ওয়াটার। অ্যাসিটোনের বয়লিং পয়েন্ট হচ্ছে 56 ডিগ্রি সেলসিয়াস, ওয়াটারের হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। যদি বার্নার দিয়ে যদি আমি আস্তে আস্তে হিট করি, যখন যেই মুহূর্তে 56 ডিগ্রি সেলসিয়াস এখানে হয়ে যাবে, অ্যাসিটোনটা কিন্তু ভেপার হয়ে
উঠে যাবে, জলটা কিন্তু হবে না, জলের যতটাই হবে খুব সামান্য হবে, হ্যাঁ, কিন্তু অ্যাসিটনটা পুরোপুরি হতে শুরু হয়ে যাবে, ওটা ভেপার হলো, এই ভেপার হয়ে এই যে আউটলেটটা যেটা আছে এটা দিয়ে যাবে, এই জায়গাটা ঠান্ডা থাকে, কনডেন্সার ইজ ঠান্ডা জায়গা, তো ওই ভেপারটা কী হবে, যখনই ঠান্ডা হয় কনডেন্স হয়ে যায়, ঠান্ডা হয়ে আবার ওটা লিকুইডে পরিবর্তন হয়ে যায়, লিকুইডে পরিবর্তন হয়ে এখানে জলে রিসিভ হয়ে যায়। তার মানে এইভাবে কিন্তু অ্যাসিটনটা ও জলটা তুমি আলাদা করে দিচ্ছ, ঠিক আছে। তার মানে আমরা শিখলামটা কি, যে যখন মিসেসিবল লিকুইড হবে, তো মিসেসিবল লিকুইডকেই কিন্তু আমরা ডিস্টিলেশন প্রসেস আলাদা করি। এখন প্রশ্ন হচ্ছে যে সিম্পল নেব না ফ্র্যাকশন নেব, যদি দেখি যেহেতু দুটো জিনিসকে তুমি আলাদা করতে পারবে, তখন তুমি সিম্পলটাই নিতে পারো, কিন্তু এটার উপর নির্ভর করে যে ওদের টেম্পারেচার ডিফারেন্সটা কী আছে। যদি টেম্পারেচার ডিফারেন্সটা দেখো যে 25°C বেশি না কম আছে, তখন কিন্তু সিম্পল ডিস্টিলেশন প্রসেসটা হবে না। কেন কি, যদি এরকম হয় 25°C কম হয়, তখন দুটোই কিন্তু ভেপার হয়ে যাবে, আর এখানে এটা বোঝা যাবে না এখানে কি কালেক্ট হলো, জল কালেক্ট হলো নাকি অ্যাসিডন কালেক্ট হলো, হতে পারে দুটোই কালেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার জন্য এখানে কিন্তু ফ্র্যাকশনালাইজ করা যায় না টেম্পারেচারকে, জিনিসটা ফ্র্যাকশনালাইজ করা যাবে না। এখন যেটা সেকেন্ড যে ডিস্টিলেশন প্রসেসে যেটা আছে ওটা হচ্ছে ফ্র্যাকশন ডিস্টিলেশন। এখানে কী হয়, ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে তুমি দেখো মোর দেন 2 কম্পোনেন্টস ক্যান বি সেপারেটেড, ওইখানে খালি দুটো করা যেত, এখানে কিন্তু দুটো থেকে বেশি করা যায়। দেখো একটা মেইন এক্সাম্পল হচ্ছে ক্রুড অয়েল। যখন আমরা আর্থের নিচের থেকে যখন ক্রুড অয়েলটা বার করি, তখন ওটাকে যখন ডিস্টিল করতে হয়, ওটা থেকে কিন্তু অনেক কিছু বের হয়, কেরোসিন বের হয়, পেট্রোল বের হয়, প্যারাফিন ওয়্যাক্স বের হয়, হ্যাঁ, নানান রকম জিনিস বের হয়। তখন ওই ক্রুড অয়েলটাকে এই আলাদাভাবে ডিস্টিল করে করে বের করাটাকে তখন করার জন্য তখন আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা ইউজ করি, ঠিক আছে। ওটা অনেক বিশাল বড় পরিমাণে হয়, এখানে তো আমি খুব ছোটো করে দেখিয়েছি। তো মানে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মোদ্দা কথা হচ্ছে তুমি দুটো থেকে বেশি কম্পোনেন্টসকে তুমি ওই সময় আলাদা করতে পারবে, ঠিক আছে। ওটা টেম্পারেচার মধ্যে ভ্যারি করে, কিন্তু সিম্পল ডিস্টিলেশনে খালি দুটো জিনিসকেই আলাদা করা যাবে, ঠিক আছে। এটা কারণটা কেন, কী এমন স্পেশাল হচ্ছে এখানে, ওটাও বলবো। আচ্ছা, এখানে যে ডিফারেন্সটা যেটা টেম্পারেচারে, ওটা লেস দ্যান 25°C, মানে দুটো বা তিনটে বা চারটে যেটা আছে ওরা সব 25°C, মানে ডিফারেন্সটা কী হচ্ছে 25°C সব কম, মানে ডিফারেন্সটা মানে ধরো কার 50 আছে, তো কার 60 আছে, তো কার 70 আছে, তো কার 47 আছে, ঠিক আছে। তো মোদ্দা কথা দেখতে গেলে তো এক দুজন যেটা হচ্ছে 25°C ডিফারেন্সটা থেকে কমই আছে। তো তখন আমরা এত ছোট ডিফারেন্সটা যখন টেম্পারেচারে থাকে, তখন আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন প্রসেসেই তাই ইউজ করি। এখানে যেটা তিনটে ডিভাইস আমরা মেনলি ইউজ করি হচ্ছে ওটা হচ্ছে ডিস্টিলেশন ফ্লাস্ক, ফ্র্যাকশনিং কলাম যেটাকে অ্যাডিশনাল এখানে করা হচ্ছে, কন্ডেন্সার আর রিসিভার। এই তিনটে কিন্তু কমন আগের ক্ষেত্রেও কিন্তু আমরা সিম্পল ডিস্টিলেশনে দেখেছি যে ডিস্টিলেশন ফ্লাস্ক, কন্ডেন্সার, রিসিভার ইউজ হয়েছে। এখানে একটা অ্যাডিশনাল ডিভাইস ইউজ হয়েছে, ওটা হচ্ছে ফ্র্যাকশনিং কলাম, ঠিক অনেকটা এরকম। দেখো এই যে এইটা হচ্ছে তোমার কি ডিস্টিলেশন ফ্লাক্স, এটার সঙ্গে কানেক্টেড কি আছে, ফ্র্যাকশনিং কলাম, এখানে ফ্র্যাকশন বানানো আছে অনেক কিছু, ঠিক আছে, হ্যাঁ। আর এটা হচ্ছে কন্ডেন্সার, এখান থেকে আউটলেটটা বেরোয়, এটা হচ্ছে রিসিভার, ঠিক আছে। তো এখানে দেখো আমি আপাতত ক্রুড অয়েল তো বুঝাইনি, ক্রুড অয়েল বোঝানোর জন্য আমি অনেক কিছু, এটা একটা অনেক বড় একটা ডিভাইস নিতে হবে। তো এখানে যেই দুটো জিনিস আমি ইউজ করেছি ওটা হচ্ছে অ্যালকোহল আর ওয়াটার। কারণ অ্যালকোহলে দেখো টেম্পারেচার কত 78.37, আর এখানে কত 100, তার ডিফারেন্সটা দেখো 25°C কম, তখন আমরা কিন্তু এটা ইউজ করছি। তো এখানে হচ্ছেটা কী আবার, যখন আমরা এটা হিট করছি, সবচেয়ে আগে যেই 78.37°C অ্যাটেন্ড করবে, ওটা কী হবে, অ্যালকোহলটা ভেপার হয়ে এখানে যেতে থাকবে। কিন্তু যেহেতু টেম্পারেচারটা ডিফারেন্সটা কম, ওটার সঙ্গে কিছু জলও যেতে পারে ভেপার হয়ে, কিন্তু জলটা যে এখানে যাবে, এই যে এখানে ধাক্কাগুলো লাগবে, ধাক্কা লাগাতে কী হবে, যে জলটা এখানে ঠান্ডা হয়ে আবার জলটা রিটার্ন হয়ে এখানে চলে আসবে। কিন্তু অ্যালকোহলটা যেহেতু ঠান্ডা, ঠিক আছে, ওটা ভেপারটা রিসিভ করতে 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 এখানে পৌঁছে যাবে, পৌঁছে গিয়ে এখানে ঠান্ডা হয়ে এখানে জমা হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু এটা হালকা জলের থেকে, ঠিক আছে, তো ওর ভেপারটা আরামসে এখান দিয়ে ক্রস হয়ে যাবে। কিন্তু জলের ভেপারটা যেহেতু ওর আন্দাজে একটু বেশি ভারী হবে, তো এখানে ধাক্কা খাওয়াতে কী হবে, যেটা ফ্রিকশন, তাতে এখানে থেমে জল হয়ে আবার নিচে নেমে যাবে, ঠিক আছে। তার জন্য এটা এই যে ফ্র্যাকশনাল কলমটা ইউজ করা হয়, যেটাকে এক্সট্রা এটার সঙ্গে যেন জলটা না চলে যায়, ঠিক আছে। আর এটা খুব জেন্টলি হিট করতে হয়, ইউ হ্যাভ টু খুবইভাবে জেন্টলি হিট, আস্তে আস্তে হিটটা বাড়াতে হয়। আচ্ছা, যেটা নেক্সট প্রসিজার আছে ওটা হচ্ছে ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশনও খুব ইন্টারেস্টিং। ক্রিস্টালাইজেশন প্রসেসটা কি, এটা ইউজ করা হয় কথা, এটা ইউজ করা হয় যখন কোনো পিওর সাবস্টেন্সকে ওর ইমপিওর ফর্ম থেকে অবটেন করা হয়, মানে সেপারেশন অফ পিওর সাবস্টেন্স ফ্রম ইটস ইমপিওর ফর্ম, ঠিক আছে। তার মানে এখানে কী বলছে দেখো,
সেপারেটস আ পিওর সলিড ইন দ্য ফর্ম অফ ক্রিস্টাল। তো আমরা যে পিওর সলিডটা যেটা পাবো ওটা ক্রিস্টাল ফর্মে পাবো। শুরুতে কী হচ্ছে যে একটা ইমপিওর ফর্ম অফ সলিড আছে, হ্যাঁ, যেটার থেকে আমি একটা পিওর সাবস্টেন্স পাবো। তার জন্য আমি কী প্রসেস ইউজ করছি? ক্রিস্টালাইজেশন। যখন আমরা পিওর সলিডটা যেটা পাবো ওটা কিন্তু আমরা ক্রিস্টাল হিসেবে পাবো। ক্রিস্টাল মানে কি? একটা জমেট্রিক্যাল শেপ, একটা পার্টিকুলার একটা জমেট্রিক্যাল শেপ কিন্তু ওই সলিডের হবে, তার জন্য এটা ক্রিস্টালস বলা হচ্ছে। করাটা কী হয়? প্রথমে ইমপিওর সলিড ইজ ডিজলভড ইন আ মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার। তার মানে যেটা ইমপিওর সলিড যেটা আছে ওটাকে একটা অল্প পরিমাণ জল, মানে খুব বেশি না, অল্প পরিমাণ জলের মধ্যে ওটা মিশিয়ে দেওয়া হয়, ঠিক আছে, টু ফর্ম আ সলিউশন। এটা সলিউশন হয়ে গেল। এখন ওই ক্লিয়ার সলিউশনটা ইজ হিটেড জেন্টলি, ওই যে জিনিসটাকে আস্তে আস্তে, আচ্ছা এখানে ক্লিয়ার সলিউশনটা কেন বললাম? কেন কি এই যে আমি সলিউশনটা যখন বানালাম, ঠিক আছে, সলিউশনটা বানানোর পরে আমি দেখলাম যে কিছু পার্টিকেল সাসপেন্ডের উপরে ভাসাভাসি করতেই পারে, ঠিক আছে, ওটাকে তুমি ফিল্টার করে নিলে, ফিল্টার করে নিয়ে আলাদা করে দিলে, ঠিক আছে, তার মানে এখন কোনো সাসপেন্ডেড পার্টিকেলস কিন্তু আলুটার মধ্যে রইলো না। ওই সলিউশনটাকেই আমরা বলছি ক্লিয়ার সলিউশন, ঠিক আছে। এখন ওই ক্লিয়ার সলিউশনটা তো আলাদা হলো না, ওটা থেকে তো এখনও পিওর ফর্মটা আমি পাইনি। তাহলে ক্লিয়ার সলিউশনটা কী হবে? ওটাকে আস্তে আস্তে হিট করবে টিল আ কনসেন্ট্রেশন সলিউশন ইজ অবটেন। কনসেন্ট্রেশন সলিউশন মানে হচ্ছে জলের পরিমাণটা একটু কমিয়ে দেওয়া, ঠিক আছে। তো হ্যাঁ, আস্তে আস্তে হিট করলাম, দেখলাম না জলটা অনেকটা কমে এসছে। তারপরে আমি কী করবো? ওই সলিউশনটাকে একটু ঠান্ডা করব, ঠিক আছে, আস্তে আস্তে ঠান্ডা করলাম আর ওটাকে অনেকক্ষণ আনডিস্টার্ব রেখে দিলাম। যখন তুমি ওটাকে এই অবস্থায় রেখে দিলে, ওই অবস্থায় তুমি দেখবে কিছু ক্রিস্টালস ফর্ম হচ্ছে। ক্রিস্টাল ফর্ম হয়ে ওই যে পিওর সলিডটা যেটা আছে ওটা ক্রিস্টাল ফর্ম হয়ে, হ্যাঁ, নিচে সেটেল হয়ে যায়, ঠিক আছে। তো এখানে কী লিখেছি? ক্রিস্টালস অফ পিওর সলিড আর ফর্মড ওয়াইল ইমপিওরস রিমেন্স ডিজলভ ইন ওয়াটার। আর যেগুলো ইমপিওরিটি যেগুলো থাকে ওগুলো কিন্তু ওই সলিউশনের মধ্যে মিক্স হয়ে বসে থাকে, আর যেগুলো পিওর যেগুলো আছে ওগুলো ক্রিস্টাল ফর্ম হয়ে নিচে সেটেল ডাউন হয়ে থাকে। এরপর তুমি আবার ফিল্টার করে ওটা বের করেই নিতে পারো, ঠিক আছে। এক্সাম্পল কি? কপার সালফেট আছে। কপার সালফেটকে যদি তুমি আলাদা করতে চাও সলিউশন থেকে, তাহলে তুমি দেখবে ক্রিস্টালস ফর্ম হয়ে বেড়ে আসবে। বা অ্যালাম হলো ফিটকারি, হ্যাঁ, এগুলোকে পিওর করতে গেলে আমাদের এই ক্রিস্টালাইজেশন পদ্ধতিটাকে করতে হয়, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে পিউরিফিকেশন অফ ড্রিঙ্কিং ওয়াটার। পিউরিফিকেশন অফ ড্রিঙ্কিং ওয়াটার কিছু স্টেজেস আছে, ঠিক আছে। রিজার্ভায়ার, তারপরে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, লোডিং ট্যাঙ্ক, ঠিক আছে, আর ফিল্টারেশন ট্যাঙ্ক। এই ফিল্টারেশন ট্যাঙ্কটাকে বোঝানো বেশি দরকার। তারপরে আছে ক্লোরিনেশন টু কিল ব্যাকটেরিয়া, আর অ্যাট লাস্ট ওটাকে জল বাড়িতে পাঠিয়ে দেওয়া। তো রিজার্ভার মানে কি? যে জলটাকে আমরা একটা বিরাট বড় একটা ট্যাঙ্ক থাকে, ওটার মধ্যে জলটা আসে প্রথমে। ওই জলটাকে সবচেয়ে প্রথম যে লেভেলে পড়া হয় এটা হচ্ছে সেডিমেন্টেশন। সেডিমেন্টেশনটা কি? সেডিমেন্টেশন হচ্ছে এমন একটা প্রসেস যেটাকে তুমি ধরো ওই আনডিজলভ যেটা জিনিস আছে ওটাকে যখন আমরা এই ট্যাঙ্কে পাঠাই ওটাকে অনেকক্ষণ ধরে রেখে দেওয়া হয়। তাতে কী হয়? যে সাসপেন্ডেড পার্টিকেলস যেগুলো আছে বা যেগুলো হেভিয়ার পার্টিকেলস আছে ওগুলো নিচে সেটেল ডাউন হয়ে যায়। তারপরে ওই জলটাকে, যেটা রিমেনিং যে জলটা আছে ওটাকে লোডিং ট্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এই লোডিং ট্যাঙ্কে কী করা হয়? আমরা অ্যাডিশনে আবার অ্যালার্ম ইউজ করি, অ্যালার্ম ফিটকারি, ঠিক আছে। ওটাতে কি হয় যে অ্যালার্ম আরও যেগুলো মানে সাসপেন্ডেড পার্টিকেল যেগুলো আছে, মানে ধরো এখানের থেকে বেঁচে এখানে চলে আসলো, তো অ্যালার্মটা এখানে যেহেতু অ্যালার্ম আমরা ইউজ করছি, অ্যালার্মটা কী করে? বাকি যতগুলো সাসপেন্ডেড পার্টিকেলস আছে যেগুলো সেটেল হয়নি বা আনস্টেবল, ওগুলোকে নিজের সঙ্গে নিয়ে নিচে চলে যায়, নিচে গিয়ে ওটা সেটেল ডাউন হয়ে বসে থাকে। তাতে কি হয়? এখানে পুরোপুরি কিন্তু সাসপেন্ডেড পার্টিকেলস কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। যখন এটা হয়ে যায় তখন আমরা একটা খুব ইম্পর্টেন্ট চেম্বারে জলটাকে পাস অন করে দেওয়া হয়, ওটা হচ্ছে ফিল্টারেশন ট্যাঙ্ক। এখানে জলটা ফিল্টার হয়। ধরো জলটা এখান থেকে আসলো, এখানে এসে পড়লো, তো এটা হচ্ছে জল। এই জলটা 3টে ধাপ ক্রস করে কিন্তু এখানে জমা হচ্ছে। প্রথমটাকে হচ্ছে ফাইন স্যান্ড, তারপরে গ্র্যাভেল। গ্র্যাভেল মানে বুঝতে তো, মানে নুড়ি বলা হয়, যে ছোটো ছোটো পাথর নুড়ি, মানে যে কাঙ্কার যেটা হিন্দিতে বলে কাঙ্কার, হ্যাঁ, বাংলাতে নুড়ি বলে, ঠিক আছে। এখানে ফাইন স্যান্ড, এটা বালি, যেটা তুমি বিচে দেখো, বালির নিচে ঠিক কঙ্কার। আবার তারপরে গ্র্যাভেল, কোর্স গ্র্যাভেল মানে হচ্ছে বড় বড় একটু পাথর প্লাস স্টোন মিলে একটা গ্র্যাভেল করা হয়। তো এই জলটা 3টে স্টেজ ক্রস করে এখানে জলটা কী হয়? ফর্ম হয়, ঠিক আছে। এই জলটা কিন্তু অনেকটা ভাবেই কিন্তু পিওর হয়ে যায়, কিন্তু তবুও রিস্ক না নেওয়াতে এটাকে আরেকটা চেম্বারে পাঠিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে ক্লোরিনেশন চেম্বার। এই ক্লোরিনেশন চেম্বার কেন বলা হচ্ছে? এখানে যে এখানে যা ফিল্টার হলো না, বা এখানে যদি কোনো ব্যাকটেরিয়া যদি রয়ে যায়, তাহলে এখানে ক্লোরিনটা ইউজ করাতে কী হয়? ওই ব্যাকটেরিয়াগুলো মারা যায়, ঠিক আছে। বাদবাকি পিউরিফিকেশন কিন্তু এই লাস্ট বক্সে হয়ে যায়। যখন এখানে ক্লোরিনেশন ইন্ট্রোডিউস হয় করার পরে, নাও ইট ইজ সেফ টু ডিস্ট্রিবিউট দিস ওয়াটার টু দি ডিফারেন্ট হোম। এইভাবে জলটা পিউরিফাই করে আমাদের বাড়ি থেকে
ডিস্ট্রিবিউট করা হয়, মানে ট্রান্সপোর্ট করা হয়। ঠিক আছে, দিস ইজ দ্য পিউরিফিকেশন অফ ড্রিঙ্কিং ওয়াটার। লাস্ট যে টপিকটা আমরা পড়বো ওটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ আর কেমিক্যাল চেঞ্জ তোমরা আগের ক্লাসেও পড়েছো। ফিজিক্যাল চেঞ্জ এমন একটা চেঞ্জ যেটা কোনো ফিজিক্যাল প্রপার্টিতে চেঞ্জ হয়, ঠিক আছে। আর কেমিক্যাল চেঞ্জটা হচ্ছে কেমিক্যালি প্রপার্টিসের মধ্যে চেঞ্জ হয়। মানে ফিজিক্যাল প্রপার্টিস মানে হচ্ছে ধরো শেপ, সাইজ, এটার মধ্যে চেঞ্জ হবে। কেমিক্যালি চেঞ্জ হওয়া মানে হচ্ছে পুরো কেমিক্যাল কম্পোজিশনটাই চেঞ্জ হয়ে যাবে, একদম আলাদা রকম একটা কিছু তৈরি হয়ে যাবে। এখানে যেরকম ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে চেঞ্জ হচ্ছে, যেমন শেপ, সাইজের মধ্যে, তার জন্য কোনো নতুন সাবস্টেন্স তৈরি হয় না। আর যেহেতু এখানে কেমিক্যালি কিছু চেঞ্জ হচ্ছে বলে অবশ্যই এখানে নতুন সাবস্টেন্স একটা ফর্ম হয়, ঠিক আছে, যেহেতু এটা কেমিক্যালি চেঞ্জ হচ্ছে। রিভার্সেবল, অবশ্যই এই চেঞ্জটা রিভার্সেবল, আবার থেকে ফিরে আসা যায়, কিন্তু কেমিক্যাল চেঞ্জ কিন্তু আবার থেকে আসা যায় না। ফিজিক্যাল চেঞ্জের একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেরকম ধরো তুমি সুইচ দিলে, তো ফ্যানটা চললো, আবার সুইচটা অফ করলে আবার বন্ধ হয়ে গেলো, তো এটা কিন্তু খুব রিভার্সেবল, তাই না? তুমি বারবার করতে পারো। আর এটা ফিজিক্যাল চেঞ্জ, মানে কারোর অবস্থাটা তুমি চেঞ্জ করে দিচ্ছ। কিন্তু এখানে ধরো তুমি কাগজকে জ্বালালে, কাগজকে জ্বালানোর পরে কী হচ্ছে যে ওটা অ্যাশে পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে ওটা পুরো কেমিক্যালি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। মানে তুমি যদি কাগজের কেমিক্যাল কম্পোনেন্টস আর অ্যাশের কেমিক্যাল কম্পোনেন্টসের মধ্যে যদি তফাৎটা দেখো, তাহলে দেখবে ওটা একদমই আলাদা, ঠিক আছে। তার জন্য নতুন সাবস্টেন্সও হচ্ছে, আবার অ্যাশ থেকে তো আমরা আবার কাগজ পাচ্ছি না, তার জন্য এটা ইরিভার্সেবল হচ্ছে। এই অবস্থায় যে ফিজিক্যাল চেঞ্জে কিন্তু এনার্জি যেটা এনার্জি চেঞ্জ যেটা হচ্ছে ওটা নর্মালি হয় না, নর্মালি দেখা যায় এটা হয় না, কিন্তু হয়ও না তাও না, কিন্তু এনার্জি চেঞ্জেস নর্মালি ডু নট অকার। কিন্তু যেহেতু এখানে পুরোপুরি নতুন সাবস্টেন্সের একটা ব্যাপার আছে, তার জন্য এখানে তুমি বলতেই পারো যে এনার্জি চেঞ্জেস নর্মালি অকার, এখানে হয়, ঠিক আছে। তো এই ফিজিক্যাল চেঞ্জ আর কেমিক্যাল চেঞ্জের মধ্যে হতে পারে, তোমাকে অনেক এক্সাম্পল দিল আর বললো যে এটা কি কোন চেঞ্জ এটা বলো, ঠিক আছে। দেখো কাটিং ডাউন অফ ট্রিজ, হ্যাঁ, ডাইজেশন অফ ফুড, গ্রোথ, ঠিক আছে। তারপরে ধরো সুইচিং অন ফ্যান, তো কিছু এরকম অনেক এক্সাম্পল দিতেই পারে। রাস্টিং অফ আয়রন, কুকিং অফ ফুড, গ্লোয়িং অফ বাল্ব, বার্নিং অফ ক্যান্ডেল, তো এগুলো কিছু এক্সাম্পলস তোমাকে দেবে আর বলবে এটা ফিজিক্যাল চেঞ্জ কিনা কেমিক্যাল চেঞ্জ আর কেন, ওয়াই। হ্যাঁ, ধরো রাস্টিং অফ আয়রন দিলাম, রাস্টিং অফ আয়রন ইজ উইচ চেঞ্জ, তুমি বলবে কেমিক্যাল চেঞ্জ, কেন? কেন কি রাস্টিং অফ আয়রনে এত নতুন একটা সাবস্টেন্স ফর্ম হয় যেটা হচ্ছে রাস্ট, ঠিক আছে। তো এখানে যখনই তুমি দেখে নিচ্ছ যে এটা কেমিক্যাল চেঞ্জ, তো সবসময় নিজেকে ফোকাস করবে ওই যে নতুন সাবস্টেন্সটা কী ফর্ম হচ্ছে। যদি তুমি ওটা বলে দিতে পারো সঠিকভাবে, তাহলে কিন্তু রাইট হয়ে গেল। আর যদি দেখছো ওটা ফিজিক্যালি চেঞ্জ, তাহলে তুমি এটা দেখাবে যে কোনো নতুন সাবস্টেন্স ফর্ম হচ্ছে না, খালি ওর শেপ, সাইজ মধ্যেই কিন্তু চেঞ্জ হচ্ছে, বা স্টেটের অবস্থার মধ্যে চেঞ্জ হচ্ছে। মানে জলটা যখন ভেপার হয়ে গেলো, ভেপার থেকে তুমি আবার জল নিতে পারো, জল থেকে আবার আইস নিতে পারো, তো স্টেটের মধ্যে চেঞ্জ হলেও কিন্তু কোনো অসুবিধা নেই, তো ওটাও কিন্তু ফিজিক্যাল চেঞ্জ। মানে তুমি মোদ্দা কথা বোঝাতে চাইছো যে ওটা জলই আছে বা ওই জিনিসটা ওরকমই আছে, খালি ওর শেপ আর সাইজের মধ্যে তফাৎ হয়ে গেছে, তাহলে ওটাই ফিজিক্যাল চেঞ্জ। কিন্তু যখন নতুন সাবস্টেন্স হবে, বারবার করে বলছি ওটা কেমিক্যাল চেঞ্জ। ওকে, সো এনি ডাউট ইন দ্য চ্যাপ্টার প্লিজ আবার থেকে আমাকে লিখে পাঠিও, আমি আবার এক্সপ্লেন করবো ইফ নিডেড, ঠিক আছে। টেক কেয়ার অ্যান্ড গড ব্লেস।